সবাইকে আমন্ত্রণ জেবি গ্রুপ বিয়ন্ড দ্য গ্যালারিতে। শনি থেকে বৃহস্পতি সপ্তাহে 6 দিন আমরা হাজির হই ক্রীড়াঙ্গনের সমসাময়িক ঘটনা প্রবাহ নিয়ে। আজকের আয়োজনে সঙ্গে আছি রেজওয়ানুজ্জামান। আজ আমরা কথা বলবো চট্টগ্রাম টেস্ট হারের আক্ষেপ নিয়ে। আপনারা জানেন যে খুব কাছে এসেও বাংলাদেশ হেরে গেছে ইংল্যান্ডের কাছে 22 রানে। এই চট্টগ্রাম টেস্টের আক্ষেপের গল্প আমাদের সঙ্গে সঙ্গী হয়েছেন স্টুডিওতে দুই জাতীয় ক্রিকেটার সোহরাওয়ার্দী শুভ এবং আছেন ডলার মাহমুদ। দুজনকেই স্বাগত জানাচ্ছি। দর্শক, আপনারা চাইলে অংশ নিতে পারেন আমাদের এই আয়োজনে। ফোন করুন 0255029704 থেকে 06 এই নম্বরগুলোতে। শুভ ভাইকে দিয়ে শুরু করতে চাই যে আসলে আক্ষেপই বলতে হবে যে এত কাছে এসে হেরে যাওয়া বাংলাদেশ কখনোই এমনটা হয়নি। খুব কাছে এসে মুলতানে হয়েছিল একবার পাকিস্তানের সাথে। মানে কি বলবেন আসলে এই আক্ষেপকে, এই হারটাকে? আমার মনে হয় ফার্স্টলি বাংলাদেশ অনেকদিন পর টেস্ট খেলতেছে এবং ওই হিসাবে আমার মনে হয় অল টুগেদার যদি আপনি হিসাব করেন আমার মনে হয় টেস্ট বাংলাদেশ ভালো খেলেছে। বাট অবশ্যই আক্ষেপ, আমরা কষ্ট পেয়েছি, সবাই আমরা চেয়েছিলাম যে ম্যাচটা আমরা জিততে পারবো, বাট ক্রিকেট এটা হয়। কিন্তু আমার মনে হয় যে আপনি যদি সব কিছু বিবেচনা করেন ওই হিসাবে এতদিন পর টেস্ট আমার মনে হয় বাংলাদেশ অনেক ভালো খেলছে। ডলার মাহমুদ, আপনি কি বলবেন? অ্যাকচুয়ালি আমাদের টেস্টটা জেতা উচিত ছিল। এটা আমাদের হোম কন্ডিশন, আর ইংল্যান্ডে এখন পর্যন্ত আমরা টেস্টটা হারাইতে পারিনি। তো আমি আশাবাদী ছিলাম ওভারঅল। হ্যাঁ, বাংলাদেশ ভালো ক্রিকেট খেলছে, তবে কন্ডিশন অনুযায়ী যেটা ইংল্যান্ড খেলছে সেটা আমাদের খেলা উচিত ছিল। মানে কন্ডিশনটাকে ওরা খুব মানিয়ে নিয়েছে কিংবা খুব সেই অনুযায়ী প্রাধান্য বিস্তার করেছে। আমরা পঞ্চম দিন সকালে আসলে খুব কম খেলা হয়েছে, 3 ওভার 3 বলের মতো খেলা হয়েছে। আমরা সেই 3 ওভার 3 বলেই 2টি উইকেটের পতন হয়েছে এবং 2টি এলবিডব্লিউ, 2টি রিভিউর মাধ্যমে। কি হয়েছিল পঞ্চম দিন সকালের গল্পটা আমরা একটু সেটা দেখে নিতে চাই। সাদা পোশাকে রঙের উৎসব, বিজয়ের রং। বন্ধ শহরের নতুন সূর্যের হলদে আলোকছটা ছিটকে আসবে সাব্বিরদের ঘাম থেকে। ইতিহাস লেখা হবে বলে মূল চরিত্ররা নেমে আসবেন পিচে। এমন একটা ছবির ফ্রেম চিরদিনের জন্য তোলা থাকবে কোটি বাঙালির হৃদয়ে। কিন্তু হলো না কিছুই। মাঝের নির্ঘুম রাত, দুশ্চিন্তায় থেমে থেমে আসা হৃদস্পন্দন বৃথা গেল। এত কাছে গিয়ে ছোঁয়া হলো না কত সাধনার, কত সংগ্রাম আর গৌরবের একটা বিজয়। মাঝে ব্যবধান রয়ে গেল মাত্র 22টা রান। আক্ষেপের নামে রয়ে গেল নিশ্চুপ দীর্ঘশ্বাস। সবকিছু শেষ হয়ে যাওয়ার পরও গ্যালারিতে ঠাঁই দাঁড়িয়ে থাকে পুরো 16 কোটির প্রতীক হয়ে ওঠা নির্বাক হতভম্ব ক্রিকেট প্রেমীরা। এই হার মেনে নেওয়া কি এতই সহজ? আবারও বৃথা গেল লাল সবুজের 32 কোটি হাতের প্রার্থনা। সকাল সকাল তাইজুলের ব্যাট থেকে বেরিয়ে যাওয়া ছাড় আশার বুদবুদে ভাসিয়ে তুলেছিল। প্রতিটি রানের সাথে ভেসে যাওয়া উচ্ছ্বাস যেন এক একটা বিজয়োল্লাসের প্রতিধ্বনি। কিন্তু তাইজুল যখন ফিরলেন তখনই যেন থেমে গেল পুরো পৃথিবী। নিস্তব্ধতায় জয় যেন দূরে সরে সরে যাওয়া বাতিঘর। আলোমাখা খুশি মুখগুলোতে রাজ্যের হতাশা। এ তো শুধু জহুর আহমেদের গ্যালারি নয়, পুরো বাংলাদেশের এক টুকরো ছবি। ঘরে চলতি পথে হাত উঠে গেছে উপরে। শফিউল মাটি কামড়ে পড়ে থাকুক শুধু, না, হলো না, পারলেন না শফিউল। গোটা দেশ কৃতজ্ঞতায় নতজানু হতো সাব্বির কিংবা শফিউলদের সামনে। হতে পারতেন ইতিহাস স্রষ্টা, অথচ মুখ থুবড়ে পড়ে রইলেন চট্টলার পিছে। ইংলিশদের সাদা অভিজাত্যে দাগ টানার এত কাছে গিয়েও যেন পৃথিবীর বুকে নেমে এলো ঘোর অমানিসা। যেমনটা আমরা দেখছিলাম যে হতাশার গল্প বাংলাদেশের, খুব কাছে যেও জেতা হলো না। 15 মাস পর টেস্ট খেলতে নেমে দারুণ খেলেছে বাংলাদেশ, ধন্যবাদ পেতেই পারে এই হারের পরও কিংবা ডিসিশন জানা নিয়ে। আরেকজন দর্শক আছেন, তার ফোনটি নিব। দর্শক, পরিচয় জানিয়ে প্রশ্ন অথবা মতামত জানান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ব্রাহ্মণবাড়িয়া সরল থেকে মোহাম্মদ জাকির হোসেন বলছি। জি ভাইয়া বলেন। বিষয়টা হচ্ছে আজকে আমাদের স্নাতক দ্বিতীয় বর্ষে টেস্ট পরীক্ষা ছিল। তো পরীক্ষা শুরু হয় 9টা থেকে। তবে দেখা যায় যে যখন 10টা বাজে 1 ঘন্টা পরে হল রুম সবাই মানে পরীক্ষা হল থেকে চেক করে খেলা দেখার জন্য চলে যায় পাশের একটা চায়ের দোকানে। তো যখন আমরা যাই বুক ভরে আশা নিয়ে আমরা গিয়েছিলাম যে বাংলাদেশকে মনে হয় ম্যাচটা জিতবে। যখন তাইজুল একটা চার দিয়েছিল আমরা সবাই উৎসাহ করেছিলাম, কিন্তু কি জানে হয়ে গেল। আমার মতে বাংলাদেশের চ্যালেঞ্জারদের আরেকটু দায়িত্ব নিয়ে খেলা কি উচিত না? কালকে মেহেদী মিরাজ এবং তামরুলের আউটগুলো তো দেখে তাই। ধন্যবাদ আপনাকে। আসলে এরকম পুরো বাংলাদেশে এরকম হতাশার কথা, সবাই পরীক্ষা বাদ দিয়ে চায়ের দোকানে যে খেলা দেখেছেন তারা। ডলার, যদি একটু বলেন যে আসলে কোন জায়গাটায় ম্যাচটা পার্থক্য করে দিয়েছে পুরো ম্যাচেই যদি বলেন। আমি শুভ মানে এটা নিয়ে আলাপ করতেছিলাম। আমাদের মনে হয়েছে পেস বোলিংটাই ডিফারেন্ট তৈরি করছে, কারণ ওদের বেন স্টোকস এবং হ্যাঁ
এবং ওকস বা ব্রড ওরা যে বোলিংটা করছে ওরা বেসিক্যালি রিভার্স করেছে পুরান বলে, যেটা আমাদের পেস বোলিং হয়নি। মানে আমরা কি আসলে পেস বোলারদের খুব বেশি সুযোগও দিতে পেরেছি, এটাও কি একটা কারণ কিনা যে আমরা স্পিন নির্ভর হয়ে গিয়েছিলাম? লং স্পেলে কেউ আমাদের পেস বোলিং করেনি। মনে হয় সেকেন্ড ইনিংসে শুধু মনে রাব্বি কিছুটা বল করছে। তো অ্যাকচুয়ালি একটা টিম জিততে হলে আপনার সবারই লাগে, পারফরম্যান্স লাগে, কন্ট্রিবিউশন লাগে। তো যেটা ইংল্যান্ড করছে স্পিন পেস দুইটা ওভারঅল ওরা করে অ্যাডজাস্ট করছে, আমাদের শুধুমাত্র স্পিনের উপর নির্ভর ছিল। শুভর কাছেও কি একমত যে এই পেস বোলিং এর রিভার্স সুইংটাই কি আসলে ব্যবধান করে দিয়েছে? বাট আমার কাছে মনে হয় এক্স্যাক্টলি আমার কাছে মনে হয় পুরোই ডিফারেন্সটা তৈরি করছে এই রিভার্স সুইংটা। সো আমার মনে হয় যে আমাদের বলাররা রিভার্স সুইংটা আমরা ঠিকভাবে অ্যাপ্লিকেশন করতে পারিনি, এবং দেখেন ওরাও কিন্তু স্পিনাররা ভালো বল করছে এবং আমাদের স্পিনাররাও ভালো বল করছে। ফার্স্ট ইনিংসে আপনি দেখবেন যে ওদের স্পিনার ভালো বল করছে, অ্যাট দ্য সেম টাইম ওদের পেস বোলার এসে কিন্তু বাকি 3-4টা উইকেট নিয়ে ফিনিশ করে দিয়েছে ইনিংসটা। ঠিক সেকেন্ড ইনিংসে কিন্তু সেম হয়েছে, ওদের স্পিনাররা ভালো বল করছে এবং ফিনিশ করছে কিন্তু পেস বোলার এসে। স্টুয়ার্ট ব্রড 2 উইকেট নিয়েছে এবং বেন স্টোকস 2 উইকেট নিয়েছে। এক্স্যাক্টলি ওরা এখানে আমি খুব হতাশ এবং আমার খুব খারাপ লেগেছে যে আমাদের হোম কন্ডিশনে এসে ওরা রিভার্স সুইংটা যেভাবে কাজে লাগাইছে, যেখানে আমাদের লাগানোর কথা ছিল ওই কাজে, যদি আমরা রিভার্স সুইংটা ঠিকভাবে করতে পারতাম এবং আমরা যদি ওইরকমভাবে প্ল্যান করে করতে পারতাম, আমার মনে হয় আমরা এই টেস্টটা জিততে পারতাম। এটা কি মানে কার ব্যর্থতা বলবেন, যে বোলারদের যারা যে দুজন পেস বোলার খেলছে তাদের কোয়ালিটির কোনো সমস্যা বলবেন রিভার্সিং করতে না পারা, নাকি আসলে তারা খুব একটা সুযোগও পায়নি? আমরা যদি বলি যে সেকেন্ড ইনিংসের কথা বলছিলাম, কামরুল ইসলাম রাব্বি মাত্র 8 ওভার বোলিং করেছে, শফিউল ইসলাম মাত্র 3 ওভার বোলিং করেছে, তারা তো খুব একটা বোলিং করার সুযোগও পায়নি সেই ক্ষেত্রে। না অবশ্যই আপনি যেটা বলছেন আপনার কথাটা এক্স্যাক্টলি রাইট, যে আমরা পেস বোলাররা খুব একটা বেশি সুযোগ পায়নি বোলিংয়ের জন্য। যদি ওরা সুযোগ পেত হয়তো বা তারা কিছুক্ষণ বল করার পর বুঝতে পারতো যে বলে কি হচ্ছে, উইকেটে কি বিহেভ করতেছে, এখানে সুইংয়ে কাজ হবে নাকি বাউন্সার মেরে কাজ হবে নাকি এখানে রিভার্স করতেছে। সো তারা যদি এরকম এনাফ সুযোগ পেত ডেফিনেটলি তারা হয়তো বা ওই প্ল্যানে চলে আসতে পারতো যে এখানে আমরা অন্য কোনো কাজ করে লাভ হবে না, এখানে অফস্টাম্পের বাইরে থেকে রিভার্স করানোর চেষ্টা করতে হবে। আর সঙ্গে প্রথম ইনিংসের যে ছোট্ট লিড 45 রানের লিড নিয়েছিল ইংল্যান্ড, সেটাও কি আসলে ম্যাচ শেষে খুব বড় হয়ে দেখা দিয়েছে কিনা? মুশফিকুর রহিম ম্যাচ শেষে সেই কথাটাই কিন্তু বলে